আসুন আজ আমরা শান্তিপুর বিধানসভা কেন্দ্রকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। এটা কোনো ব্যক্তি বা দলের বিশ্লেষণ নয়, বরং এটা একটা ব্যবস্থার কার্যকারিতা, আর তার উপর ভিত্তি করে একটা ভালো শাসনের নকশা কেমন হতে পারে তারই একটা গভীর পর্যালোচনা। মানচিত্রে শান্তিপুর হয়তো একটা ছোট্ট বিন্দু, কিন্তু আসলে এটা দক্ষিণবঙ্গের রাজনৈতিক পালাবদলের একটা জীবন্ত ছবি। এই মাটির স্পন্দন যদি আমরা ধরতে পারি, তাহলে গোটা রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা আর ক্ষোভের কারণগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যে এলাকার ভোটাররা প্রত্যেক নির্বাচনে নিজেদের রায় বদলে দেন, তাদের বিশ্বাস দীর্ঘ সময়ের জন্য অর্জন করাটা কিভাবে সম্ভব? এই অস্থিরতার গভীরে না ঢুকলে একটা স্থিতিশীল শাসনের পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। সবার আগে শান্তিপুরের মাটি আর মানুষের পরিচয়টা একটু কাছ থেকে দেখি, কারণ যে কোনো জায়গার রাজনীতি তো তার ভূগোল আর সামাজিক বিন্যাসের বাইরে যেতে পারে না। এই সংখ্যাগুলো কিন্তু খুব মন দিয়ে দেখুন। শান্তিপুরের মোট জনসংখ্যার প্রায় ৪১% তফসিলি জাতিভুক্ত। তার সাথে আছেন প্রায় ১২% মুসলিম এবং ৪% তফসিলি উপজাতি। এই পরিসংখ্যানে বুঝিয়ে দেয় যে এখানকার রাজনীতিক সমীকরণ কেন এত জটিল। প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব চাহিদা আর সমস্যাগুলো না বুঝলে এখানে সফল হওয়া খুব কঠিন। শান্তিপুরের জমি একদিকে যেমন উর্বর, তেমনি প্রতিবছর বন্যার ভয় তাড়া করে বেড়ায়। ভাঙা নদী বাঁধ, খারাপ রাস্তা, এগুলো এখানকার মানুষের জীবনের রোজকার সত্যি। মানে পরিকাঠামো যখন মানুষের আকাঙ্ক্ষার সাথে পাল্লা দিতে পারে না, তখন সেই হতাশাটা ভোটের বাক্সে গিয়েই পড়ে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এখানকার সাক্ষরতার হার ছিল ৭৩%, যা রাজ্যের গড় ৭৭% থেকে কম। আপাতদৃষ্টিতে এই পার্থক্যতা হয়তো খুব বড় মনে হচ্ছে না, কিন্তু এটাই একটা বড় উন্নয়ন ঘাটতির দিকে ইঙ্গিত করে, যা নতুন প্রজন্মের চাকরি আর সুযোগ পাওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এবার আসা যাক শান্তিপুরের রাজনৈতিক মেজাজের দিকে। এখানকার ভোটাররা যে কতটা সজাগ, সেটা তাদের ভোটের প্যাটার্ন দেখলেই পরিষ্কার বোঝা যায়। তারা খুব সক্রিয়ভাবে নিজেদের রায় বদল করেন। শুধু এই টাইমলাইনটা একবার দেখুন। ২০১৬-তে কংগ্রেস, ২০২১-এর বিধানসভায় বিজেপি, আর তার ঠিক কয়েক মাসের মধ্যেই উপনির্বাচনে জিতে গেল তৃণমূল। মানে কি বুঝলেন? এখানকার মানুষ কোনো এক দলের প্রতি চিরকাল অনুগত নয়। তারা প্রত্যেক নির্বাচনে কাজের নিরিখে আর প্রতিশ্রুতির ভিত্তিতে নিজেদের রায় দেয়। শান্তিপুর তাই একটা ক্লাসিক সুইং সিট। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলটা যদি দেখেন, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রায় ১,১০,০০০ ভোট পেয়ে জিতেছিলেন। এই সংখ্যাটাই প্রমাণ করে যে সেই সময় বিজেপির একটা শক্তিশালী জনভিত্তি এখানে তৈরি হয়েছিল। কিন্তু খেলাটা পুরোপুরি ঘুরে গেল মাত্র কয়েক মাস পরেই উপনির্বাচনে। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী পেলেন ১,১২,০০০-এরও বেশি ভোট, আর বিজেপির ভোট কমে দাঁড়ালো মাত্র ৪৭,০০০-এ। এই বিরাট পরিবর্তনটা শুধু মেজাজ বদল নয়, এটা একটা স্পষ্ট বার্তা। ভোটাররা নিষ্ক্রিয়তাকে শাস্তি দিতে আর স্থানীয় স্তরে সক্রিয়তাকে পুরস্কৃত করতে এক মুহূর্ত দেরি করে না। আর একটা ব্যাপার লক্ষ্য করুন, ভোটের হার। শান্তিপুরে ভোটদানের হার সবসময়ই ৮৫%-এর কাছাকাছি, যা খুবই উঁচু। তার মানে এখানকার মানুষ কিন্তু রাজনীতি নিয়ে উদাসীন নয়। তারা ভোট দিয়ে নিজেদের মতামত জানাতে চায়, আর এটাই এই পরিবর্তনশীল ফলাফলের একটা বড় কারণ। আচ্ছা, ফলাফলের কি তো আমরা দেখলাম। এবার চলুন আসল কারণটা খুঁজি। মানে কেন এমন হচ্ছে, ঠিক কি কি কারণে ভোটারদের মনে এত অসন্তোষ তৈরি হচ্ছে? কোন প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো এই লাগাতার রাজনৈতিক পরিবর্তনকে হাওয়া দিচ্ছে? চলুন সেই মূল কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করা যাক। এই টেবিলটা দেখুন, এখানে ৪টে মূল কারণ তুলে ধরা হয়েছে। প্রথমত, কাটমানির অভিযোগ, মানে সরকারি প্রকল্পের টাকা থেকে ভাগ কেটে নেওয়া। এটা সাধারণ মানুষের মধ্যে মারাত্মক ক্ষোভ তৈরি করে। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগের দুর্নীতি, যা তরুণ প্রজন্মের মনে ন্যায় বিচার আর মেধার ওপর থেকে বিশ্বাসটাই নষ্ট করে দিচ্ছে। তৃতীয়ত, ভোটের পরে হিংসার ঘটনা, যা মানুষের মনে পেশি শক্তির রাজনীতির ভয় ঢুকিয়ে দিয়েছে। আর চতুর্থত, কাজ নেই, স্থানীয় শিল্প নেই, ফলে বাড়ছে বেকারত্ব আর হতাশা। এই সমস্যাগুলোই বারবার ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
আর এখানেই একটা কথা মনে রাখা খুব জরুরি, জনস্বার্থ নিয়ে কথা বলার সময় একটা গভীর দায়িত্ববোধ থাকা দরকার, যাতে আমাদের কথাবার্তা সমাজকে জোড়ে, ভাঙে না। এটা কিন্তু আমাদের সংবিধানের একটা মূল ভাবনা, যা রাজনৈতিক ব্যবস্থার প্রত্যেক স্তরে পালন করা উচিত। বড় বড় দুর্নীতির অভিযোগ তো আছেই, তার সাথে যোগ হয় রোজকার জীবনের ছোট ছোট কিন্তু গভীর সমস্যাগুলো। যেমন ধরুন, বন্যার পর ঠিকমতো ত্রাণ না পাওয়া, রেশনে খারাপ চালগম, ভাঙাচোরা জাতীয় সড়ক 12 বা পানীয় জল আর নিকাশির সমস্যা। এই স্থানীয় সমস্যাগুলো জমতে জমতে একটা বড় রাজনৈতিক অসন্তোষের জন্ম দেয়। এবার চলুন ভোটারদের বিভিন্ন গোষ্ঠীকে আরেকটু ভেঙে দেখি, কারণ সবার চাহিদা তো আর এক নয়, আর তাদের সমস্যাগুলোও আলাদা। এখানে 4টে প্রধান গোষ্ঠীর চাহিদা তুলে ধরা হয়েছে। মাহেশ্বর সম্প্রদায়ের মানুষের প্রধান চিন্তা কৃষিকাজ আর এলাকার আইন শৃঙ্খলা নিয়ে। মতুয়া ও নমশূদ্র ভোটারদের কাছে নাগরিকত্ব বা CAA একটা খুব বড় আবেগ আর প্রয়োজনের বিষয়। তরুণরা চায় দুর্নীতিমুক্ত চাকরি আর কাজের সুযোগ, আর মহিলারা চান নিরাপত্তা, ভালো শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবা। প্রত্যেক গোষ্ঠীর এই আলাদা আলাদা চাহিদা পূরণ করতে পারাই রাজনৈতিক সাফল্যের আসল চাবিকাঠি। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানের কথায়। একটা কার্যকরী শাসনের জন্য কী ধরনের ব্লুপ্রিন্ট বা রূপরেখা দরকার? আমরা এর নাম দিয়েছি চতুর্মুখ মতবাদ। এটা শাসনের একটা 4-মাত্রিক কৌশল, যেখানে একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে, তেমনি স্থিতিশীলতা, নতুন ভাবনা আর সাধারণ মানুষের সুরক্ষার মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। এর 4টে স্তম্ভ আছে। প্রথমত, দুর্নীতির বিরুদ্ধে শিবের মতো কঠোর হতে হবে, কোনো আপোষ করা চলবে না। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তৃতীয়ত, ব্রহ্মার মতো উন্নয়নের নতুন নতুন পথ তৈরি করতে হবে। আর চতুর্থত, মা দুর্গার মতো সাধারণ মানুষকে সব রকম অন্যায় অবিচার থেকে রক্ষা করতে হবে। এই 4টে স্তম্ভ একসঙ্গে কাজ করলেই মানুষের আস্থা ফিরে আসবে। শুধু বড় বড় কথা নয়, দরকার একেবারে নকশা। যেমন ধরুন, 50 কোটি টাকা খরচ করে জাতীয় সড়ক 12কে 4 লেনের করা, 30 কোটি টাকা দিয়ে একটা কৃষি প্রক্রিয়াকরণ পার্ক তৈরি করা, বা 20 কোটি টাকা দিয়ে শান্তিপুর কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এই ধরনের নির্দিষ্ট পরিমাপযোগ্য প্রকল্পই মানুষের আস্থা ফেরানোর প্রথম ধাপ। তাহলে এই পুরো পরিকল্পনার আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হল নির্বাচক আর নেতাদের মধ্যে যে বিশ্বাসটা হারিয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনা। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেষ পর্বের আলোচনা। বিশ্বাস কিন্তু শুধু মুখে বলা প্রতিশ্রুতিতে আসে না। বিশ্বাস তৈরি হয় যখন মানুষ নিজের চোখে তার জীবনের উন্নতি দেখতে পায়, যখন সরকারি প্রকল্পে সুবিধা স্বচ্ছভাবে তার কাছে পৌঁছায়, আর যখন তার অভিযোগ শোনার ও সমাধান করার একটা ব্যবস্থা থাকে। আর যখন আমরা তথ্য বা ডেটা নিয়ে কাজ করি, তখন একটা জিনিস মাথায় রাখতেই হবে, মানুষের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার আগে তাদের অনুমতি নেওয়াটা খুব জরুরি। এটা তাদের সম্মানের প্রশ্ন, তাদের মৌলিক অধিকার, যা ভারতের আইনও স্বীকৃতি দেয়। ডেটা ভিত্তিক শাসনের এটাই প্রথম শর্ত। তাহলে শেষ প্রশ্নটা এটাই, তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এমন একটা ব্লুপ্রিন্ট কি শান্তিপুরের মতো একটা অস্থির জনাদেশকে একটা স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে বদলে দিতে পারবে? এখানেই আসল চ্যালেঞ্জ আর সুযোগ দুটোই লুকিয়ে আছে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন। mgr@blueprintstrategies.ai এই ইমেল ঠিকানায়, অথবা ফোন করুন 08040204160 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।